হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের ক্লাসে আমরা তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান থেকে যে চ্যাপ্টারটা পড়ছিলাম জীবন বিজ্ঞানের অন্তর্গত, সেটা হচ্ছে জীবদেহের গঠন, তার উপর সেকেন্ড ক্লাস আমরা প্রোভাইড করতে চলেছি। অলরেডি ফার্স্ট ক্লাসে আমরা কোষ কাকে বলে এই সংক্রান্ত বিষয়, কোষ কে আবিষ্কার করেছিলেন, প্রথম সজীব কোষ, মৃত কোষ কে আবিষ্কার করেছিলেন, এবং কোষ দেখার জন্য যে অনুবীক্ষণ যন্ত্র সেটা কত প্রকার, সরল অনুবীক্ষণ যন্ত্র, যৌগিক অনুবীক্ষণ যন্ত্র, সেগুলোর বৈশিষ্ট্য এবং কোথায় কোথায় ব্যবহৃত হয় সেগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র থেকে আমাদের আজকের ক্লাস শুরু করব। যারা আগের ক্লাসটা দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে যাবে বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে গিয়ে তোমরা ক্লাস 8-এর সাবজেক্টিভ ক্লাসের, মানে ক্লাস 8 সায়েন্স, ক্লাস 8 ম্যাথস, ক্লাস 8 হিস্ট্রি, ক্লাস 8 জিওগ্রাফি, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে অবশ্যই আগের ক্লাসগুলি দেখে নিও, কেমন? এছাড়া প্রশ্নবিচিত্রা সমাধানও চলছে। প্রশ্নবিচিত্রার জন্য আমরা একটাই প্লেলিস্ট ক্রিয়েট করে দিয়েছি, রায় মার্টিনের। সেই রায় মার্টিনের প্লেলিস্টে তোমরা ক্লাস 8-এর সব বিষয়ের সমাধানগুলো পাবে। ওকে, তাহলে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আমরা পড়বো। ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র কোথায় কোথায় ব্যবহৃত হয় দেখো। তার আগে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে আমরা বলছিলাম যে আলোক অনুবীক্ষণ যন্ত্র এবং ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র, এই দুই প্রকার অনুবীক্ষণ যন্ত্র হয়। আলোক অনুবীক্ষণ যন্ত্র মানে যেখানে মাধ্যম হিসাবে আলো ব্যবহার করা হয়, আলো পাঠিয়ে দ্রষ্টব্য বস্তু, মানে যেটাকে দেখছি আমরা, সেটাকে আলোকিত করে দেখা যায়, সেটা হচ্ছে আলোক অনুবীক্ষণ যন্ত্র। সেটা আবার দুই রকম, সরল এবং যৌগিক। সরলের ক্ষেত্রে একটাই আমরা লেন্স ব্যবহার করছিলাম, যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে আমরা অবজেক্টিভ এবং অকিউলার দুই ধরনের লেন্স ব্যবহার করছিলাম। কিন্তু ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র যেখানে আলো ব্যবহার করা হয় না, আলোর বদলে মানে আলোর পরিবর্তে দ্রুত গতির ইলেকট্রন প্রবাহ ব্যবহার করা হয়, নিয়ে বস্তুকে প্রতিবিম্বিত করা হয়। আর এখানে কাঁচের লেন্স ব্যবহার করা হয় না, লেন্সের বদলে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। আর বিবর্ধন ক্ষমতাগত দ্রষ্টব্য বস্তুকে কিন্তু 50,000 থেকে 3 লক্ষ গুণ বড় করে দেখা যায়, কেমন? আগের ক্লাসে সব ডিসকাস করা হয়েছিল। দেখো, তাহলে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র যদি বলে যে ব্যবহার, কোথায় কোথায় ব্যবহার করা হয়, তোমরা লিখবে যে দেখো, এর সাহায্যে ভাইরাস ও অন্যান্য অণুজীবকে অনেক বড় করে দেখা সম্ভব। কোষের মধ্যের অঙ্গাণুগুলোর পুঙ্খানুপুঙ্খ গঠন জানা কিন্তু সম্ভব হয়, যেহেতু এর বিবর্ধন ক্ষমতা কোনো একটা ছোট্ট বস্তু যতটা, তার থেকে মানে তাকে 50,000 গুণ বা 3 লক্ষ গুণ বড় পর্যন্ত কিন্তু করা যায়, দেখা কিন্তু সম্ভব। তাহলে খালি চোখে যেগুলো দেখাও যায় না, সেগুলো খুব সুন্দর করে বড় বড় করে কিন্তু ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়। এরপর দেখো, এখানে বিভিন্ন ধরনের কোষের বৈচিত্র্য দেওয়া হয়েছে, বিভিন্ন প্রাণীর কোষ দেওয়া হয়েছে এখানে। অ্যামিবা যেমন দেখো, অ্যামিবার যে ক্ষেত্রে কি হয়, এদের কিন্তু পুরো দেহটা একটা মাত্র কোষ দিয়ে তৈরি, মানে এরা হচ্ছে এক কোষী। যাদের দেহ একটা কোষ দিয়ে তৈরি তাদের বলা হয় এক কোষী, যাদের কোষ অনেকগুলো, মানে যাদের দেহ অনেকগুলো কোষ দিয়ে তৈরি তাদের বলা হয় বহুকোষী। যেমন আমরা, আমাদের শরীরে অনেক কোষ রয়েছে, কোটি কোটি কোষ রয়েছে, তার জন্য আমরা হচ্ছে বহুকোষী, তাই না? কুকুর, বেড়াল, ছাগল, হাতি সবগুলো হচ্ছে বহুকোষী প্রাণী। যেমন মশা, বিড়াল, হাতি, এদের শরীরে প্রচুর পরিমাণে কোষ রয়েছে। এক একটা কোষ কিন্তু খালি চোখে দেখা যায় না। এরকম ডট যেটা আমরা পড়ছি সেটা কিন্তু তার থেকেও অনেক ছোট হয় কোষ, খালি চোখে কিন্তু দেখা সম্ভব নয় এবং গোনাও কিন্তু সম্ভব নয়। ওকে, এবার বহুকোষী জীবে বিভিন্ন জীবন প্রক্রিয়া একই সঙ্গে এবং অবিচ্ছিন্নভাবে ঘটতে পারে। পরিবর্তনশীল পরিবেশে বহুকোষী জীবের বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। এবার বিভিন্ন আকারের দেখতে পাচ্ছ ছবি, বিভিন্ন আকারের কিন্তু হয়। যেমন এটা হচ্ছে পেশি কোষের ছবি, পেশি কোষের ছবি, কেমন? তাহলে বিভিন্ন, কোনোটা শৌচালো হয়, কোনোটা পটলের মতো মাঝখানটা হয়। নিউরন যেমন স্নায়ুতন্ত্র, লম্বা দীর্ঘাকার ছবি হয়, তাই না? তাহলে বিভিন্ন রকম আকারের কিন্তু কোষ দেখতে পাওয়া যায়। প্রাণীদের চামড়ার নিচে দেখো ফ্যাট সঞ্চয়ী চর্বি কোষ থাকে, সেগুলো মানে চর্বি জমা হওয়ার ফলে কোষের সাইটোপ্লাজমগুলো একটা দিকে সরে আসে, নিয়ে আংটির মতো দেখায়। আবার চোখের রেটিনাতে রড কোষ দেখা যায়, যেগুলো মৃদু আলো মানে হালকা আলোতে দেখতে সাহায্য করে, আর উজ্জ্বল তীব্র আলোতে দেখতে সাহায্য করে শঙ্কু আকৃতির কোন কোষ। তাহলে দণ্ডাকার, যেটা দণ্ডের মতো লম্বালম্বি, সেটা হচ্ছে রড কোষ, সেটা হালকা আলোতে দেখতে সাহায্য করে। আর চোখের মধ্যে আরও এক ধরনের কোন মানে কোষ থাকে, তার নাম হচ্ছে কোন কোষ, সেটা দেখতে শঙ্কু আকৃতির, কোন আকৃতির, সেটা উজ্জ্বল আলোতে দেখতে সাহায্য করে, কেমন? কিছু কিছু দেখো প্রস্তর কোষও থাকে। প্রস্তর কোষ তোমাদের প্রশ্নবিচিত্রা এবার এসেছিল, দেখলাম আমি একটা প্রশ্ন যে প্রস্তর কোষ কোথায় দেখতে পাওয়া যায়। তখন তোমরা লিখবে যে উদ্ভিদের বীজের আবরণে ও ফলত্বকে প্রস্তর কোষ দেখা যায়। ব্যাকটেরিয়া কোষ কেমন হয়? গোলাকার হয়, রডের মতো হয়, কমা চিহ্নের মতো দেখতে হয়। স্পাইরোগাইরা, এটা হচ্ছে শৈবাল, সেই শৈবালটার দেহটা হচ্ছে সুতোর মতো দেখতে, কেমন? তাহলে বিভিন্ন আকারের, বিভিন্ন আকৃতির কিন্তু
কোষ হতে পারে। এখানে অ্যামিবার কোষ আমাদের শরীরে রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে কোন রক্তকণিকা, না তো শ্বেত রক্তকণিকা। আর এটা হচ্ছে আগ্রাসী শ্বেত রক্তকণিকা। তাহলে রক্তকণিকা আর মধ্যেও দেখো শ্বেত রক্তকণিকা রোগ জীবাণু ধ্বংস করে, সেটা ছবিটা কিন্তু এরকম। লোহিত রক্তকণিকা যেটা অক্সিজেন পরিবহন করে সেটা কিন্তু এরকমভাবে হয়, দ্বি অবতল হয়। পরিণত যখন হয় তখন কিন্তু নিউক্লিয়াস থাকে না। কেমন? পেশি কোষগুলো পটলের মতো, মাঝখানটা লম্বা, দুই দিকটা সোচালো হয়। স্নায়ু কোষ মানুষের শরীরের সব থেকে বড় কোষের নাম হচ্ছে স্নায়ু কোষ। অ্যামিবা বলেছিলাম এরা ক্ষণপথের সাহায্যে যাতায়াত করে, যেদিকে যাবে সেদিকে দেহকোষে যে তরল জিনিস সেটা ঠেলে দেয়, নিয়ে একটা পার মতো সৃষ্টি হয়, নিয়ে পিছন দিকটা টেনে নেয়। আবার যদি এইদিকে যায় তাহলে এইদিকে ক্ষণপথের মতো তৈরি হবে, নিয়ে পিছন দিকটা টেনে নেবে। ক্ষণপথ মানে সিউডোপোডিয়া, কিছুক্ষণের জন্য যাতায়াতের জন্য বা গমনের জন্য তারা পা সৃষ্টি করে, পা তৈরি করে, নিয়ে আবার সেটা তখন বিলুপ্ত হয়ে যায়। তার জন্য এটা হচ্ছে টেম্পোরারি পা, তাই না? ক্ষণপথ বলা হয়। ওকে, তাহলে আবার আমাদের প্রশ্ন কি, চোখের রেটিনায় রড কোষ ও কোন কোষের কাজ লেখো। প্রথমে আমরা পড়েছিলাম রড কোষ, যেটা মৃদু আলোতে দেখতে সাহায্য করে আর উজ্জ্বল আলোয় দেখতে সাহায্য করে, সেটা হচ্ছে কোন কোষ। কেমন? এরপরে লোহিত রক্তকণিকার কাজ। লোহিত রক্তকণিকা আমাদের কি করে? দেহের কলাকোষে অক্সিজেন পরিবহন এবং কলাকোষে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডকে দেহের বাইরে বের করে দেয়, এটা হচ্ছে প্রধান কাজ। তাছাড়া রক্তের অম্ল ও ক্ষারের ভারসাম্য বজায় রাখতেও কিন্তু সাহায্য করে। এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট। লোহিত রক্তকণিকার আকার গোল এবং দুপাশ চ্যাপ্টা চাকতির মতো হওয়ার সুবিধা কি, এটা কিন্তু পরীক্ষায় আসে। কেমন? প্রথমে আগে দেখি, দেখো এখানে লোহিত রক্তকণিকা গোলাকার, দুপাশ চ্যাপ্টা চাকতির মতো। এর ফলে বিভিন্ন ব্যাসের রক্তনালী, ছোট হোক বড় হোক, যে কোনো ব্যাসের রক্তনালীর মধ্যে দিয়ে সহজে কিন্তু যেতে পারে, আর বেশি পরিমাণে অক্সিজেনটাকে ক্যাপচার করে, মানে বেশি পরিমাণে অক্সিজেনটাকে ধরে নিয়ে কলাকোষে পৌঁছাতে পারে। এই জন্য কিন্তু দুপাশটা চ্যাপ্টা চাকতির মতো দেখায়। তাহলে এখানে আমরা কি লিখেছি দেখো, লোহিত রক্তকণিকা দ্বি অবতল, দুপাশ চ্যাপ্টা চাকতির মতো হওয়ায় লোহিত রক্তকণিকার ক্ষেত্রফলটা কি হয়? বেশি হয়। ক্ষেত্রফল বেশি হয়, যা অধিক পরিমাণে অক্সিজেনের সংস্পর্শে আসতে পারে এবং বেশি পরিমাণ অক্সিজেন পরিবহন করতে পারে। আর বেশি চাকতির মতো হওয়ায় খুব সূক্ষ্ম রক্তনালীর মধ্য দিয়ে অতি সহজেই চলাচল করতে পারে। তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদের এখানে মানে এই প্রশ্নের আনসারে লিখতে হবে। এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে শ্বেত রক্তকণিকার কাজ, সেটাও তোমরা জানবে। শ্বেত রক্তকণিকা কী করে? আমাদের দেহে যে রোগ জীবাণুটা সবসময় আমাদের শরীরে প্রবেশ করছে সেগুলোকে মেরে ফেলতে সাহায্য করে। তাহলে রোগ জীবাণুর বিরুদ্ধে একটা আমাদের সুরক্ষা প্রদান করে। 2 নাম্বার অ্যান্টিবডি তৈরি করে, নিয়ে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে, অ্যালার্জি প্রতিরোধ করতে সাহায্য করে। তাহলে এই জায়গাগুলো তোমরা দেখবে। ওকে, তাহলে এখানে বিভিন্ন রকমের কোষ দেওয়া হয়েছে, এই জায়গাটা রিডিং পড়ে নেবে। এখানে এই ভাগগুলো দেখবে একটু, যেমন দেখো 1 মিটার, মিটার থেকে মিলিমিটারে যাব, তাহলে মিটারের পরে ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, 3টে ঘর মানে 3টে শূন্য, 1000 দিয়ে গুণ। তাহলে 1 মিটার মানে 1000 মিলিমিটার। 1 মিলিমিটার থেকে মাইক্রোমিটারে যাব, তাহলে সেটা হচ্ছে 1000 মাইক্রোমিটার। মাইক্রোমিটার মানে মিউ এম, এটা হচ্ছে মিউ চিহ্ন, মিউ এম মাইক্রোমিটার। এম মানে হচ্ছে ন্যানোমিটার, মনে রাখবে 1 ন্যানোমিটার মানে কত? 1 ন্যানোমিটার মানে হচ্ছে 10 অ্যাংস্ট্রম। ওকে, এরকমভাবে কোনটা কি সেটা আমাদের জানতে হবে, এই জায়গাটা একটু মনে রাখবে। আবার ক্লাস 9-এ যখন উঠবে তোমাদের কিন্তু এগুলো কাজে দেবে। এই জায়গাটা পড়া হয়েছিল আমাদের, এগুলো ফার্স্ট ক্লাস আমরা আলোচনা করেছি যে অনেকগুলো কোষ মিলে তৈরি হয় কলা। অনেকগুলো কলা যখন একই কাজ করে তখন তারা একসঙ্গে যুক্ত হয়ে অঙ্গ তৈরি করে। অনেকগুলো অঙ্গ মিলে যন্ত্র বা তন্ত্র তৈরি করে। অনেকগুলো যন্ত্রতন্ত্র মিলে একসঙ্গে আমাদের কী তৈরি হয়? জীবদেহ তৈরি হয়। ওকে, আর এখানে দেখো এই যে আমরা কোনো খাবার খাচ্ছি, খাবার খাওয়াটা হচ্ছে খাদ্য গ্রহণ, তারপর আমাদের শরীরে গিয়ে পাকস্থলীতে বিভিন্ন জায়গায় খাদ্যটা পরিপাক হচ্ছে, সেটা হচ্ছে পরিপাক। তারপরে ক্ষুদ্রান্তে যাচ্ছে, নিয়ে খাবারের শোষণ হচ্ছে এবং সেটা রক্তে গিয়ে মিশছে, সেটা হচ্ছে আত্তীকরণ। এবং যেটা হজম হয় না সেটা আবার মল হিসাবে কিন্তু শরীর থেকে বেরিয়ে যায়, সেটা হচ্ছে অপাচ্য খাদ্য বহিষ্করণ। তাহলে এই পুরো প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? পুষ্টি পদ্ধতি, তাই না? যদি প্রশ্ন আসে পুষ্টি কাকে বলে, তাহলে যে পদ্ধতির সাহায্যে আমরা খাদ্য গ্রহণ করি, তারপর সেই খাদ্যের পরিপাক হয়, পরিপাকের পর শোষণ এবং শোষিত খাদ্যের আত্তীকরণ ঘটে এবং অপাচ্য অংশের বহিষ্করণ ঘটে, তাকে পুষ্টি বলে।
সেরকম শ্বসন মানে হচ্ছে শ্বাসবায়ু আদান প্রদান এবং শক্তি উৎপাদন। আমরা অক্সিজেন প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করছি এবং শরীরে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে সেটাও কিন্তু রক্তের মাধ্যমে আবার ফুসফুসে ফিরে আসছে, নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে শ্বসন। এবং আমরা যখন অক্সিজেন গ্রহণ করি তারপরে সেটা কলাকোষে পৌঁছায়, নিয়ে কোষের মধ্যে যে খাবারটা থাকে সেই খাবারটাকে ভেঙে কি করে অক্সিজেনটা শক্তি বের করতে সাহায্য করে। তাহলে খাবার থেকে শক্তি বার করতেও কিন্তু শ্বসন সাহায্য করে। সংবহন মানে কি, রক্তের মাধ্যমে খাবারের রসটা মানে খাদ্যের যেটা সারাংশ সেটা যাচ্ছে, অক্সিজেন যাচ্ছে, বিভিন্ন কলাকোষে ছড়িয়ে পড়ছে, সেটা হচ্ছে সংবহন। রেচন হচ্ছে দেহে যে মূত্র তৈরি হচ্ছে হয়তো ক্ষতিকারক বর্জ্য পদার্থ, সেগুলো বাইরে বেরিয়ে আসছে, সেটা হচ্ছে রেচন। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, সেটা হচ্ছে গমন। পরিবেশের উদ্দীপনায় সাড়া দেওয়া, ধরো ব্যথা হলো, রান্নাঘরে ঢুকলে হয়তো গরম জিনিস টাচ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে নিলে, সেটা উদ্দীপনায় সাড়া। কাটা যদি পায়ে বিঁধে যায়, তাহলে কাটা বেঁধে যাওয়ার সঙ্গে সঙ্গে পাটা আমরা সরিয়ে নিচ্ছি, তাহলে সেটা হচ্ছে এক ধরনের উদ্দীপনায় সাড়া দেওয়া। বা পরিবর্তনশীল পরিবেশে মানিয়ে নেওয়া, সেটাও কিন্তু স্নায়বিক সমন্বয়। আর সংখ্যা বৃদ্ধি, অস্তিত্ব রক্ষা, সেটা হচ্ছে জনন। জননের মাধ্যমে অপত্য সৃষ্টি হয়, তাদের সন্তান সৃষ্টি হয়, এগুলো হচ্ছে জনন। কেমন? তাহলে এবার নেক্সট কোশ্চেন আমরা কি করবো, দেখো কলা পড়বো আমরা। অনেকগুলো কোষ মিলিয়ে আমরা জানি যে কলা তৈরি হয়, অনেকগুলো কোষ মিলে। দেখো কোষ সমষ্টি বা কোষগুচ্ছই হলো কলা। তাহলে সংজ্ঞা লিখলে কি লিখবো, উৎপত্তিগতভাবে এক এবং একই রকম কাজ করে এমন একই বা আলাদা আকৃতির কোষ সমষ্টিকে কি বলা হয়, কলা বা টিস্যু বলা হয়। যেমন আবরণী কলা, যোগ কলা, ভাজক কলা, উদাহরণ অবশ্যই দিতে হবে। নেক্সট উদ্ভিদ কলা কত প্রকার ও কি কি, এখানে দেখো উদ্ভিদ কলাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, ভাজক কলা এবং স্থায়ী কলা। তাহলে আমরা লিখবো ভাজক কলা এবং স্থায়ী কলা দুটো ভাগে ভাগ করা হয়। ভাজক কলা কাকে বলে, যেসব কলা অপরিণত কোষগুলি বিভাজিত হয়ে নতুন অপত্য সৃষ্টি করে। যে কলাগুলো বারবার ভেঙে যেতে পারে, বিভাজিত হতে পারে, সেখান থেকে তাদের অপত্য মানে পরপর সেগুলো ভেঙে তাদের সন্তান তৈরি হয় হিসাব মতো। কেমন? কোষ বিভাজন যাদের ঘটে, বারবার কোষ বিভাজিত হয়, একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, এরকমভাবে তৈরি হয়, তাদেরকে আমরা কি বলবো, ভাজক কলা। যেগুলো বিভাজিত হতে পারে তার জন্যই এর নাম হচ্ছে ভাজক কলা, মানে ভেঙে আবার নতুন কলা তৈরি করবে, তার জন্য এর নাম হচ্ছে ভাজক কলা। কোথায় থাকে, উদ্ভিদের বর্ধনশীল অঞ্চল, যেমন মূল কাণ্ড, কাণ্ডের অগ্রভাগ মানে মূল কাণ্ডের আগাতে থাকে, কাণ্ডের পর্বমধ্য মানে বাঁশের দেখবে এখানে একটা গিঁট থাকে, পর্ব থাকে, এটা একটা গিঁট থাকে, মাঝেরটা ফাঁপা, সেই পর্ব মধ্যতে থাকে, তাহলে এটাকে দৈর্ঘ্যটাকে বাড়াতে সাহায্য করবে, কোষ বিভাজন হবে, বড় হবে। তাহলে কাণ্ডের পর্ব যদি বাড়ে, পর্বমধ্য যদি বাড়ে তাহলে কাণ্ডটাও বড় হবে, মানে গাছগুলো বড় করতেও কিন্তু সাহায্য করে। শীর্ষ একদম মাথার দিকে, উপর দিকে যেটা একদম লাস্টে মুকুল থাকে, সেগুলোতেও কিন্তু ভাজক কলা থাকে। নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে ভাজক কলার কাজ কি। ভাজক কলার কোষগুলি সবসময় বিভাজিত হয়ে পুরো উদ্ভিদের বৃদ্ধি ঘটায়, দৈর্ঘ্য প্রস্থ বাড়ায়, পাতা, কাক্ষিক মুকুল, শাখা প্রশাখা তৈরি করে। ভাজক কলা থেকে স্থায়ী কলার কিন্তু উৎপত্তি ঘটে। তাহলে আজকে আমরা ভাজক কলা পর্যন্ত আলোচনা করলাম। এই যে ভাজক কলা এখানে ছবি দেওয়া হয়েছে, এবছর বইটা একটু চেঞ্জ করা হয়েছে 2025 সালে। ভাজক কলার বিভিন্ন ভাগ এখানে দেওয়া হয়েছে, ছবিটা দেওয়া হয়েছে এখানে কীরকমভাবে ঘন সন্নিবিষ্ট মানে ঠাঁসাঠাঁসিভাবে কোষগুলো থাকে, কোষের নিউক্লিয়াসগুলো দেখানো হয়েছে। দেখো এখানে পাশাপাশি দুটি কোষের মাঝে কোনো ফাঁক থাকে না বা গ্যাপ থাকে না, মানে টাইটলি প্যাকড থাকে কোষগুলো সবসময় বিভাজিত হতে পারে, অপরিণত মানে ইম্যাচিওর। ম্যাচিওর হয়ে গেলে আর ভাঙবে না, তখন সেটা স্থায়ী কলায় পরিণত হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে। ভাজক কলা ভাঙতে যখন আর ভাঙতে পারবে না, তখন সেটা স্থায়ী কলায় পরিণত হয়ে যায়। কেমন? আর কাজ আমরা পড়লাম যে উদ্ভিদের দৈর্ঘ্য বাড়াবে ভাজক কলা থেকে, পরে আবার কি হয়, স্থায়ী কলার উৎপত্তি ঘটে। তাহলে আজকে আমরা ভাজক কলা পর্যন্ত আলোচনা করলাম। আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। পুরনো ক্লাস যেগুলো দেখোনি সেগুলো দেখার জন্য চ্যানেলের তোমরা প্লেলিস্ট অপশনে যেতে পারো। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে ক্লাস 8-এর সব সাবজেক্টের প্লেলিস্টের লিঙ্ক পাবে, সেখান থেকে আগের ক্লাসগুলো দেখে নিও। আর রাইমার্টিনে একটাই প্লেলিস্ট পাবে যেখানে তোমরা ক্লাস 8-এর সব সাবজেক্টের সমাধান পাবে, অবশ্যই ক্লাসগুলো দেখে নিও। আর পেড ক্লাসে যারা যুক্ত হতে চাইছো, যারা নতুন আমাদের চ্যানেলে প্রথমবার এসছো, তাদের জানিয়ে রাখি পেড ক্লাস আমরা শুরু করেছি জানুয়ারির 1 তারিখ থেকে। সেখানে তোমাদের 4টে বিষয়, এই যে নোটস তোমরা দেখতে পেলে সেই পরিবেশ ও বিজ্ঞানের নোটস, গণিতের ক্লাস আমরা দিই, ইতিহাস ভূগোল, এই 4টে বিষয়ের নোটসগুলো আমরা সেই পেড ক্লাসে পিডিএফ করে পাঠাই। প্রশ্নবিচিত্রা সমাধানগুলোও আমরা করে পিডিএফ করে সেই পেড ক্লাসের মধ্যে পাঠাই, এবং প্রত্যেকটা টার্মের আগে সাজেশন আমরা তৈরি করব উইথ আনসার, সেগুলো পিডিএফ করে পেড ক্লাসে পাঠানো হবে। মানে 4টে বিষয়ের পুরো 100% গাইডেন্স, নোটস বলো, প্রশ্নবিচিত্রা সমাধান বলো, সাজেশন, আনসার, সব কিছুই কিন্তু 4টে বিষয়ের ফুল 100% গাইডেন্স কিন্তু সেই গ্রুপের মধ্যে দেওয়া হবে। কেমন? আমি স্ক্রিনে ডিটেলস দিয়ে দিলাম, যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে রাখলাম।
তাহলে তোমাদের কি হবে, সুবিধা হবে, নোটস এক জায়গায় থাকবে, তাহলে নোটস থেকে পড়তে সুবিধা হবে, প্রশ্নবিচিত্রা সমাধান সেগুলো আর খুঁজতে হবে না, সেখান থেকে তোমরা করে নিতে পারবে। অনেক সময় রেফারেন্স বইয়ের মধ্যে অনেক বড় বড় আনসার থাকে, সেগুলো আমরা ছোট করে একদম সংক্ষেপে সহজ করে আনসারগুলো টু দ্য পয়েন্ট করে দিয়েছি নোটসের মধ্যে, সেগুলো তোমাদের কাজে দেবে। আর সাজেশান তো তোমরা পাবেই। কেমন, ইচ্ছুক থাকলে অবশ্যই জানাবে। তাহলে আজকে আমরা এখানে ক্লাস শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।